আজ আমরা রবার্ট ফ্রস্টের খুব বিখ্যাত একটা কবিতা স্টপিং বাই উডস অন এ স্নোউই ইভিনিংয়ের গভীরে ডুব দেব। চলুন এই কবিতার শান্ত চিন্তাশীল জগতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া যাক, যেখানে প্রকৃতি আর কর্তব্যের মধ্যে এক অসাধারণ টানাপোড়েন ফুটে উঠেছে। কবিতাটা শুরুই হচ্ছে একটা একদম শান্ত চুপচাপ দৃশ্য দিয়ে। ভাবুন তো, একজন লোক একটা বরফে ঢাকা জঙ্গলের পাশে এসে দাঁড়িয়েছে আর মনে মনে ভাবছে, এই জঙ্গলটা কার? আমি বোধহয় তাকে চিনি। তো কবিতার একদম শুরুতে আমরা কি দেখতে পাই যে বক্তা এমন এক জায়গায় এসে থেমেছেন যেটা আসলে তার নিজের না, মানে একরকম চুপচাপ ঢুকে পড়ার মতো ব্যাপার আর কি। এই প্রথম কয়েকটা লাইনেই কিন্তু আমরা পরিবেশটা আর লোকটার মনের অবস্থা দুটোই বুঝে যাই। তিনি জানেন যে জঙ্গলের মালিক তো থাকে গ্রামে, তাই তিনি ভাবছেন, এখানে যে আমি একটু দাঁড়িয়েছি এটা তো কেউ দেখতে পাবে না। আর এই যে কেউ দেখছে না, এই ভাবনাটাই যেন তাকে একটা আলাদা স্বাধীনতা দিচ্ছে প্রকৃতির এই সৌন্দর্যটা মন ভরে উপভোগ করার। তার মানে আসল ব্যাপারটা হলো, লোকটা ভাবছে তাকে কেউ দেখছে না, আর ঠিক এই কারণেই প্রকৃতির সঙ্গে তার একটা একদম ব্যক্তিগত একটা গভীর মুহূর্ত তৈরি হচ্ছে। কোনো রকম দুশ্চিন্তা ছাড়া তিনি বরফ পড়ার ওই দৃশ্যটা দেখছেন। আচ্ছা, এবার চলুন দেখি গল্পটা কিভাবে এগোয়। কারণ এখন দৃশ্যে একটা নতুন ব্যাপার আসছে, একটা অন্যরকম টেনশন তৈরি হচ্ছে, আর সেটা আসছে কিন্তু ঘোড়াটার দিক থেকে। বক্তা নিজেই ভাবছেন, আরে আমার ঘোড়াটা তো নিশ্চয়ই অবাক হচ্ছে, ভাবছে এখানে কেন থামলাম। আশেপাশে তো কোনো বাড়িঘর, কোনো খামার বাড়ি কিছু নেই, আছে শুধু জঙ্গল আর বরফ জমে থাকা একটা লেক। আর সময়টা দেখুন, বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা। এটা কিন্তু শুধু আক্ষরিক অর্থেই অন্ধকার না, হতে পারে এটা বক্তার জীবনেরও কোনো কঠিন বা একাকী একটা সময়ের ইঙ্গিত দিচ্ছে। তো এখানে ঘোড়াটার ভাবনাটা এত জরুরি কেন বলুন তো? কারণ ঘোড়াটা এখানে যেন বাস্তবতার প্রতীক। ওর চোখে এই থামাটা স্বাভাবিক না, বরং একটু অদ্ভুত, এমনকি বিপজ্জনকও। এই যে এত শান্ত একটা দৃশ্য, এর ভেতরেও যে একটা বিপদ থাকতে পারে, ঘোড়াটা যেন সেটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে। আর তখন ঘোড়াটা কি করল? সে তার গলার ঘণ্টাটা একটু ঝাঁকালো, যেন মুখ ফুটে না বলেও প্রশ্ন করছে, আমরা কি কোনো ভুল করছি এখানে থেমে? জঙ্গলের ওই গভীর নিস্তব্ধতা হঠাৎ করে এই ঘণ্টার শব্দে ভেঙে গেল। ভাবুন একবার, ঝিরঝিরে বাতাস আর বরফ পড়া শব্দ ছাড়া ওই ঘণ্টার আওয়াজটাই তখন একমাত্র শব্দ। এই ঘোড়াটা এখানে যেন পৃথিবীর সব দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছে। সে যেন বলছে, এই সুন্দর নির্জন জায়গায় বেশিক্ষণ এভাবে হারিয়ে গেলে চলবে না। আর এখানেই আমরা কবিতার একদম টার্নিং পয়েন্টে চলে এসেছি। এখানে এসে বক্তার মনের ভেতরের যে লড়াইটা, সেটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে প্রকৃতির ওই গভীর টান, আর অন্যদিকে নিজের দায়িত্বের কথা। দেখুন, এই দুটো লাইনই কিন্তু কবিতার আসল লড়াইটা তুলে ধরে। একদিকে বলা হচ্ছে জঙ্গলটা খুব সুন্দর, অন্ধকার আর গভীর। এটা শুধু বিশ্রামের ডাক না, এটা যেন সব কিছু ছেড়ে ছুড়ে একটা মুক্তির দিকে হাতছানি। আর ঠিক তারপরই বলা হচ্ছে, কিন্তু আমাকে দেওয়া কথা রাখতে হবে। এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে জীবনের দায়িত্বের কথা। শেষ পর্যন্ত কোনটা জিতল? দায়িত্বের ডাক। বক্তা নিজেকেই নিজে মনে করিয়ে দিচ্ছেন যে ঘুমানোর আগে, মানে বিশ্রাম নেওয়ার আগে, এখনও অনেকটা পথ যেতে হবে। তার যে কাজ সেটা শেষ করতে হবে। আর কবি যখন এই একই লাইনটা আবার বলেন, তখন এর মানেটা আরও অনেক গভীর হয়ে যায়। এটা তখন আর শুধু কয়েক মাইল পথ যাওয়ার কথা থাকে না, এটা তখন জীবনের কথা বলে। জীবনের একটা বড় সত্যি, যতক্ষণ না আমাদের দায়িত্ব শেষ হচ্ছে, ততক্ষণ সত্যিকারের বিশ্রাম বা শান্তি, মানে মৃত্যু, নেই। আচ্ছা, তাহলে চলুন এবার পুরো আলোচনার শেষ পর্যায়ে যাই। এখানে আমরা একবারে দেখে নেব যে এই কবিতার আসল বার্তাটা কি। তাহলে এই কবিতার একদম কেন্দ্রে কি আছে? আছে একটা দ্বন্দ্ব। একদিকে প্রকৃতির সৌন্দর্য আমাদের টানছে, বিশ্রাম নিতে বলছে, আর অন্যদিকে আছে আমাদের দায়িত্ববোধ, আমাদের কর্তব্য। প্রকৃতির যতই শান্তির ডাক দিক না কেন, আমাদের মানবিক দায়িত্বগুলোই শেষ পর্যন্ত আমাদের এগিয়ে নিয়ে যায়। তার মানে পুরো কবিতাটা আসলে একজন ভ্রমণকারীর গল্প। তিনি শীতের এক অন্ধকার সন্ধ্যায় একটা বরফে ঢাকা জঙ্গলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে একটু থামেন, কিন্তু এই ভালো লাগার মুহূর্তটাকে পেছনে ফেলে তিনি নিজের দেওয়া কথা আর দায়িত্বকে বেশি গুরুত্ব দেন এবং আবার নিজের পথে চলতে শুরু করেন। আর শেষে এই কবিতাটা কিন্তু আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে যায়। আমাদের জীবনেও তো এরকম অনেক সুন্দর অন্ধকার আর গভীর জঙ্গল আসে, যেখানে একটু থেমে যেতে ইচ্ছে করে। কিন্তু কোন প্রতিশ্রুতিগুলো, কোন দায়িত্বগুলো আমাদের সেই ইচ্ছেটাকে থামিয়ে দিয়ে আবার এগিয়ে চলতে বাধ্য করে? এই প্রশ্নটা নিয়ে ভাবার জন্যই হয়তো এই কবিতাটা লেখা।